দেখো, প্রবাস বন্ধুর প্রথমে আমরা লেখক পরিচিতিতে দেখি কি কি লাগবে, দাগিয়ে দিচ্ছে। শর্ট লিস্ট করো এটা। প্রথমে দাগ দাও, যিনি পড়ালেখা করেছেন কোত্থেকে। বিশ্বভারতী থেকে অনার্স কমপ্লিট করেন। অনার্স মানে হচ্ছে স্নাতক। এছাড়া তিনি বার্লিন ও বন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। অধ্যয়ন মানে তো বোঝো, পড়ালেখা। তাহলে বার্লিন বিশ্ববিদ্যালয় এবং কি বন বিশ্ববিদ্যালয়। এই বন মানে ফরেস্ট না, কেমন, এই বন মানে ফরেস্ট নয়, এটা বিশ্ববিদ্যালয়ের নাম। ওকে। এরপর তিনি চাকরি জীবনে কি কি করেন সেটা একটু দেখি। আফগানিস্তানের কাবুলের কৃষি বিজ্ঞান কলেজে অধ্যয়ন ও অধ্যাপনা অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু করে। তাহলে বুঝতেই পারলাম ওনার পেশা হচ্ছে কি শিক্ষকতা। পেশা কি ইয়া। আচ্ছা, তিনি ওই যে বন বিশ্ববিদ্যালয় বলে না, ওইখান থেকে তিনি ডক্টরেট ডিগ্রি অ্যান্ড, আচ্ছা, ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তারপরে দেখো, তাহলে তিনি চাকরি করেন কোথায়? কৃষি বিজ্ঞান কলেজে। সেটা কোন জায়গায়? কাবুলে। এছাড়া তিনি মিশরের আল আজাহার বিশ্ববিদ্যালয় এবং ভারতের মহীশূরের কোন জায়গায় সেটা বারোদা কলেজেও কি করেন? অধ্যাপনা করেন। এরপর বগুড়ার আজিজুল হক কলেজে তিনি অধ্যক্ষ হিসেবেও যোগদান করেন। দেখো, তাহলে আমরা ঘুরে ফিরে বিষয়গুলো এভাবে দাঁড় করাতে পারি। তিনি পড়ালেখা করেছেন কোথায়? একদম প্রথমে বিশ্বভারতীতে। ওকে, কোথায়? বিশ্বভারতীতে। এরপর তিনি উচ্চতর ডিগ্রির জন্য কোথায় যান? বার্লিন বিশ্ববিদ্যালয় অ্যান্ড বন বিশ্ববিদ্যালয়। বন বিশ্ববিদ্যালয় থেকে উনি পিএইচডি লাভ করেন। তাহলে যেহেতু উনি দেশের বাইরে বিভিন্ন সময় ছিলেন, তাহলে বিভিন্ন দেশ তিনি ঘুরেছেন এবং ওই দেশে ঘুরতে গিয়ে তার যে অভিজ্ঞতাগুলো, সেই অভিজ্ঞতাগুলোই তিনি একটা বইতে লিপিবদ্ধ করেছেন। আর সে বইয়ের নাম দেশে বিদেশে। সে বইয়ের নাম কি? দেশে বিদেশে। এই বইটা স্টিল নাও এত ফেমাস, বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের সবচেয়ে বহুল পঠিত এবং জনপ্রিয় এবং ইন্টারেস্টিং অর্থাৎ রসগ্রাহী ভ্রমণ কাহিনী হচ্ছে দেশে বিদেশে। স্টিল নাও। ঠিক আছে, আমি অনেক ভ্রমণ কাহিনী পড়েছি, তবে আমার কাছে এটার চেয়ে বেস্ট কোনো কিছু মনে হয়নি। কারণ ভ্রমণের বর্ণনা যখন পড়তে যাই অনেক সময় একটু বোরিং মনে হয়। কিন্তু উনি এমন ভাবে লিখবেন, এত মজা করে লিখবেন, যে তুমি এক পৃষ্ঠা পড়ার পর এখান থেকে মনই ফেরাতে পারবে না, মনে হবে আরো পড়ি, মনে হবে আরো পড়ি। এখানে তোমাদেরকে ওনার ওই যে কাবুলে কৃষি বিজ্ঞান কলেজে উনি যোগদান করেন না, ওটাতে যেদিন যাই ওই দিনের কাবুলে এন্ট্রির প্রথম দিনের কাহিনীটা তোমাদেরকে এখানে বলেছে। শুধু একদিনের কাহিনী আছে এখানে, বুঝতে পেরেছো কিনা? একদিনের কাহিনী দিয়ে দেখো কত বড়, বুঝছো? কত বড় কাহিনী। আর এর আগের অংশটা, অর্থাৎ উনি যে কাবুলে যাচ্ছেন সেই অংশটা নিয়ে যে আলোচনাটা, ওটা ইন্টারমিডিয়েটে পড়ানো হয়। ওই চ্যাপ্টারের নাম হচ্ছে গন্তব্য কাবুল। তাহলে ইন্টারমিডিয়েট আমরা এই অংশের আগের অংশটা পাবো, যেখানে কলকাতা থেকে ট্রেনে করে কোথায় যাচ্ছেন? কাবুলে যাচ্ছেন। যাওয়ার সময় পাকিস্তান হয়ে যান, কারণ ভারত, তুমি যদি মানচিত্র দেখো, ভারত তার পাশে হচ্ছে কি পাকিস্তান, তারপরের ডেস্টিনেশন হচ্ছে কি আফগানিস্তান, অর্থাৎ কি কাবুল। তো ওটা নিয়ে, ওই যাত্রাপথটা নিয়ে ইন্টারমিডিয়েট একটা টপিক আছে, তার নাম কি গন্তব্য কাবুল। আর এখানে পাচ্ছেন তার পরের দিন উনি অলরেডি কোথায় পৌঁছে গেছেন, আমরা এই চ্যাপ্টারে পাবো কাবুলে পৌঁছে গেছেন। ওই একদিনের ঘটনা। এরপর তো আরো অনেক কাহিনী আছে, বাট সেটা কোথায় পাওয়া যাবে? দেশে বিদেশে ভ্রমণ কাহিনীতে পাওয়া যাবে। তো যাই হোক, আমরা দাগিয়েছি এখান থেকে যা যা লাগবে। এরপর এটা দাগাই পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লেখার অভিযোগে, সরি, তাকে চাকরি ছাড়তে হয়। তখন তিনি অন্য চাকরিতে যুক্ত হন। বিশ্বভারতীর কি পদে? রিডার পদে যুক্ত হন। রিডার পদ খুবই সম্মানিত একটা পোস্ট। এইখানে কাজ হচ্ছে বিভিন্ন যে বই টই থাকে না, সেই বই টইগুলো সম্পর্কে সমালোচনা বা মন্তব্য করা। ধরো আমি এই চ্যাপ্টারটা পড়লাম,
পড়ার পরে এই চ্যাপ্টারটা সম্পর্কে আমার একটা মন্তব্য থাকতে পারে, যে ভালো কি লাগলো, খারাপ কি লাগলো। এই ধরনের মন্তব্যগুলো পাঠককে এবং লেখককে অনুপ্রাণিত করে, ইন্সপায়ার করে। পাঠক ইন্সপায়ার হয়, আর লেখক নিজের ভুলভ্রান্তি সম্পর্কে বুঝতে পারে এবং পরবর্তী লেখায় সে ভুলভ্রান্তি এড়িয়ে চলতে পারে। বুঝতে পেরেছো কিনা? এবং কিছু প্রুফ টুফ থাকলে সেগুলো কি হয়, ঠিক হয়ে যায়, মানে কিছু ভুলভ্রান্তি থাকলে সেগুলো কি হয়, ঠিক হয়ে যায়। এটার জন্য যথেষ্ট জ্ঞানের প্রয়োজন হয়, তিনি অবশ্যই সেই জ্ঞানের অধিকারী ছিলেন। বাংলা সাহিত্যে সৈয়দ মুজতবা, বানানটা দেখবেন আলী, বানানটা দেখবেন দীর্ঘইকার দিয়ে, নিজস্ব এক গদ্য শৈলীর নির্মাতা। তিনি কবিতা লেখেননি, তিনি লিখেছেন কি গদ্য। তবে তার লেখার একটা নিজস্ব স্টাইল আছে, এই স্টাইলের জন্য তিনি ইউনিক। প্রত্যেকটা মানুষের কথা বলার স্টাইল যেমন ভিন্ন, প্রত্যেকটা সাহিত্যিকের লেখার স্টাইলও ভিন্ন, ঠিক কিনা? তো এই ব্যক্তির, মানে সৈয়দ মুজতবা আলীর লেখার স্টাইল সম্পূর্ণ ভিন্ন। তিনি যখন তোমাকে গল্প বলবেন, বা মানে এই যে তুমি পড়ছো, এটা তো গল্প বলাই না এক ধরনের, হয়তো আমি মুখে বলছি, তিনি লিখছেন। এই যে গল্প বলেন বা গল্প লিখেন, এমন ভাবে মনে হবে যেন তুমিই ওখানে আছো। প্রতিটি লাইনের মধ্যেই তুমি নিজেকে যেন খুঁজে পাবে। এবং ওই যে বললাম না, একটা বিরক্তি আসে না, মজা লাগে এটা। এই ধরনের করে উনি লিখতে পারতেন, আর কেউ এভাবে করে লিখতে পারেনি। এবং ওনাকে অনেকে অনুকরণ করতে চাইতো, কিন্তু উনি সেজন্য বলা হয়েছে উনি নিজস্ব এক গদ্য শৈলীর নির্মাতা। অনেক ভাষা তিনি জানতেন, যেহেতু বিভিন্ন দেশ টেস ঘুরেছেন, অনেক ভাষাটা তিনি জানতেন। তার লেখার মধ্যে অনেক ভাষার ব্যবহার তুমি দেখতে পাবে। যেমন এখানে বেশ কিছু আফগানি ওয়ার্ড আছে, বেশ কিছু ফ্রেঞ্চ ওয়ার্ড তিনি ব্যবহার করেছেন, পাবেন আপনি এগুলো। তো সবকিছুর মিলেমিশে তিনি যে গদ্য রচনা করেন সেগুলো অনেক কেমন হয়ে ওঠে, ইন্টারেস্টিং। রসগ্রাহী মানে কি বলতো? মানে ওনার গদ্যগুলো কেমন হয়, রসগ্রাহী হয়, মানে ইন্টারেস্টিং হয়। ওনার লেখার মধ্যে বিভিন্ন ভাষার ব্যুৎপত্তি থাকে, ব্যুৎপত্তি মানে হচ্ছে জ্ঞান থাকে। তার লেখার মধ্যে কি থাকে বলো, তার গদ্যগুলো কেমন হয়? রসগ্রাহী মানে কি বুঝিস? ইন্টারেস্টিং। রস মানে কি আনন্দ থাকে, পড়ার সময় বিরক্তি লাগবে না তোর, ঠিক আছে? বিভিন্ন ভাষার কি থাকবে, শব্দ থাকবে, তার মানে বিভিন্ন ভাষা সম্পর্কে তুমি জ্ঞান পাবে। অ্যান্ড অসাধারণ কি থাকবে, পাণ্ডিত্য থাকবে এখানে। তার লেখা বুঝতে কষ্ট হয় আবার অনেকের, যাদের জ্ঞান কম, বিভিন্ন জিনিস সম্পর্কে ধারণা কম, বুঝতে পারে না লেখাগুলো। কারণ তিনি অনেক হাই থটের অধিকারী, তার লেখাগুলো এরকমই হয়। তারপরে তার গুরুত্বপূর্ণ রচনাগুলো একটু দেখি আমরা, কি কি আছে। সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, যেটার কারণে তিনি বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন, সেটা কি দেশে বিদেশে। দেন আরো আছে, আমরা দেখতে পাচ্ছি পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, শবনম ইত্যাদি। তবে সবচেয়ে ফেমাস কোনটা বুঝতে পেরেছো? এস, দেশে বিদেশে। তাহলে এখন যে গল্পটা, গল্প না মানে যে গদ্যটা পড়ছো, এটা অ্যাকচুয়ালি একটা ভ্রমণ কাহিনী। এটা কি একটা ভ্রমণ কাহিনী? ওকে, আচ্ছা। এই ভ্রমণ কাহিনীতে আমরা মোট দুইটি চরিত্র পাবো। নাম্বার ওয়ান, সে হচ্ছে গে লেখক। নাম্বার টু, আব্দুর রহমান। আব্দুর রহমান একজন আফগান নাগরিক, মানে আফগানি বলতে পারি আমরা, ঠিক আছে, আফগানিস্তানের মানুষ। আহ তো উনি মূলত একজন চাকর, উনি মূলত কি একজন চাকর। বাট লেখকের সাথে উনার মনিবৃত্তের যে সম্পর্ক সেটা ছিল না। মনিব বোঝো তো, বস। ভৃত্য মানে কি চাকর। যেরকম দূরত্বের সম্পর্ক সেরকম ছিল না। এটার মেইন কারণ হচ্ছে লেখক। লেখক প্রথম দিন থেকেই ওই ভদ্রলোককে খুব আন্তরিকভাবে ট্রিট করেছেন। বুঝতে পেরেছো কিনা? সেজন্য এই আব্দুর রহমানও লেখককে খুব সম্মান করতো এবং ভালোবাসতো। এদের নিয়ে পুরো কাহিনীটা আছে। এবং এর মাধ্যমে লেখক এখানে কিছু জিনিস ফুটিয়ে তুলেছেন, যেগুলোকে আমরা বলতে পারি উদ্দীপকের বিষয়বস্তু। চলো আমরা একটু খাতায় লিখি এই চ্যাপ্টারের উদ্দীপকের বিষয়বস্তুগুলো, খাতায় বা বইতে কোনো একদিকে লিখো। দেখো প্রথমে আমরা কি খুঁজে পেতে পারি? আফগানিস্তানের ভূপ্রকৃতির বর্ণনা। আফগানিস্তান কেমন সেটা আমরা জানতে পারবো এখানে। ঠিক আছে, আফগানিস্তানের কিসের বর্ণনা বলতো? ভূপ্রকৃতির বর্ণনা। দেখো আমাদের দেশ কি পাহাড়ি দেশ নাকি নদীমাতৃক দেশ? ফাইন। তাহলে এক একটা দেশের ভূপ্রকৃতি এক এক ধরনের। আমার দেশের ভূপ্রকৃতির সাথে কখনো কি আফগানিস্তানের ভূপ্রকৃতি মিলবে না। এখানে মূলত দুইটি জায়গার কথা আছে, একটি হচ্ছে কাবুল আর একটি হচ্ছে কি পানশির। কোথায় অবস্থিত? আফগানিস্তানের উত্তরে যে জায়গাটা আছে সেটার নাম কি পানশির। এই পানশিরেই কার বাড়ি? আব্দুর রহমানের বাড়ি। পানশিরে কার বাড়ি? আব্দুর রহমানের বাড়ি। কিন্তু
আব্দুর রহমান এখন চাকরি করে কোন জায়গায়? কাবুলে। কোন জায়গায়? কাবুলে। কাবুলের, ধরো, চট্টগ্রামের মধ্যে অনেক জায়গা আছে। একটা জায়গার নাম বলতে পারি আমি হালি শহর, একটা জায়গার নাম বলতে পারি জামাল খান, আরেকটি জায়গার নাম বলতে পারি কি চকবাজার, বলতে পারি না আমরা? তো কাবুলেরই এরকম একটা জায়গার নাম হচ্ছে খাজা মোল্লা। কি নাম? খাজা মোল্লা। আমাদের গল্প শুরু হয়েছে এই জায়গা থেকে। কোন জায়গা থেকে? খাজা মোল্লা জায়গা থেকে। লেখক আফগানিস্তানের কোথায় পৌঁছান? কাবুলে পৌঁছান। কি কারণে যান? বেড়াতে যান নাকি কাজের জন্য যান? রাইট। ওই কাজটা কি তোমরা জানো? কাবুল কৃষি বিজ্ঞান কলেজে শিক্ষকতা করা মানে কি? অধ্যাপনা করা। তো গিয়ে তিনি কাবুলের কোন জায়গায় উঠেছেন? খাজা মোল্লা গ্রামে। ঠিক আছে। কাবুল থেকে বেশি দূর না, 2.5 মাইল দূরত্ব। তো 1 মাইল, কিলোমিটার থেকে একটু বেশি, 1 মাইল 1 কিলোমিটার থেকে একটু বেশি, বুঝতে পেরেছো? তাহলে সেই অর্থে 2.5 মাইল মানে তুমি 3 সাড়ে 3 কিলোমিটার বা 4 কিলোমিটারের মধ্যে মনে রাখতে পারো। অর্থাৎ এখান থেকে ধরো জিসির মোড়, বুঝতে পেরেছো কিনা? এখান থেকে কতটুকু? জিসির মোড় 3-4 কিলোমিটারের মধ্যেই হবে। তাহলে অত বেশি দূর না। তাহলে কাবুলটার অন্তর্ভুক্ত কোনটা? খাজা মোল্লাটা। এবং এখানে আমরা যদি চিন্তা করি আবহাওয়ার কথা বা জলবায়ুর কথা, আবহাওয়ার কথা বা জলবায়ুর কথা যদি চিন্তা করি, মনোযোগী হোক। ঠিক আছে। পানশিরের জলবায়ুটা কেমন? হিম শীতল। হ্যাঁ। আর কাবুলের জলবায়ুটা কেমন? চরম ভাবাপন্ন। স্যার এটার মানে কি চরম ভাবাপন্ন? গরমের সময় গরম বেশি, আর ঠান্ডার সময় ঠান্ডা বেশি। ঠিক আছে কিনা? এত বেশি বরফ পড়বে, তখন কি মনে হয় যে কি ভালো লাগে না আমাদের সেটা। আর গরমের সময় এত গরম পড়বে, সেটাও তুমি আর সহ্য করতে পারবে না। তাহলে আমার দেশের জলবায়ুর সাথে কাবুলের জলবায়ুর কি মিল আছে নাকি মিল নেই? মিল নেই। কেন? আমার দেশের জলবায়ু চরম ভাবাপন্ন নয়। আমাদের দেশে শীতকালে এত ঠান্ডা পড়ে না, যেটা আমাদের মানে আমাদের, এক কথায় আমাদের জলবায়ু কেমন? নাতিশীতোষ্ণ। আমাদের জলবায়ু কেমন? নাতিশীতোষ্ণ। আমাদের এখানে হিম শীতল জলবায়ু নেই। বরফ পড়ে না। পানশিরে নন স্টপ বরফ পড়ে। গল্পের শেষ অংশে পানশিরের বর্ণনা আছে। আমি গল্প পড়ানোর সময় গল্প বারবার বললেও তোমরা মনে রাখবে এটা একটা ভ্রমণ কাহিনী। আমি হয়তো স্লিপ অফ টাঙে বারবার গল্প চলে আসতে পারে। গল্প মানে ওই টপিকটা, বাট এটা গল্প নয়, এটা কি ভ্রমণ কাহিনী। ওই হয় না, বারবার মুখে গল্পটাই চলে আসে, এটা আসলে তোমরা ইগনোর করে নিও। তো যা বলছিলাম, আমাদের এই চ্যাপ্টারের শুরুতে আমরা কাবুলের বর্ণনা পেলেও শেষ অংশে কার বর্ণনা আছে? ইয়া, আচ্ছা, পানশিরে কাদের বাড়ি? Yes. তো তোমাকে বলেছিলাম আব্দুর রহমান একজন চাকর। সে একটা বাড়িতে বাড়িটা দেখাশোনা করে। ওই বাড়িতে লেখক এসে উঠেছেন। ওই বাড়ির মালিক উনি নন, বাড়ির মালিক মিস্টার এক্স ওয়াই জেড কে একজন হবেন। ওই বাড়িতে কে থাকতেন? লেখক থাকতেন। ভাড়া নিয়েছেন টাইপের অবস্থা আর কি। হ্যাঁ। তো ওই বাড়িতে রান্না বান্নার কাজে কে করতেন? আব্দুর রহমান। শুধু তাই নয়, অন্য যে কোনো কাজ, বাজার করা, ঘর পরিষ্কার করা, বা লেখকের দেখাশোনা করা থেকে শুরু করে অন্যান্য যত রকমের কাজ আছে সবগুলো কে করতেন? আব্দুর রহমান। তবে তার এতগুলো গুণের মধ্যে আমরা যেটা সবচেয়ে ভালো পেয়েছি সেটা হচ্ছে কি রন্ধন শৈলীটা। খুব ভালো রান্না করতে পারতো। তোমরা এই অংশটুকুর সাথে মমতাদি একটা ক্যারেক্টার আছে, ওনার সাথে মিল খুঁজে পাবেন। মমতাদি চ্যাপ্টারটা কি আছে তোমাদের? ও ফাইন, তাহলে আর প্রশ্ন আসবে না। যদি মমতাদি চ্যাপ্টারটা থাকতো, মমতাদি একজন কাজের মানুষ। উনি যেমন কাজের প্রতি খুবই আন্তরিক, তেমনি প্রবাস বন্ধু গল্পের আব্দুর রহমানও কি কাজের প্রতি খুবই আন্তরিক। ওকে। রন্ধন শৈলীটা, রন্ধন শৈলী বানান দীর্ঘইকার, বাট রন্ধন শৈলীটাতে রস্বইকার। যেমন ধরো সহযোগী বানানে দীর্ঘইকার, কিন্তু সহযোগিতা বানানে রস্বইকার। আব্দুর রহমান মানুষটা আসলেই কেমন ছিল? খুবই আন্তরিক ছিল। ওকে। তিনি কেমন ছিলেন? খুবই অতিথি পরায়ণ ছিলেন। তিনি লেখককে, লেখক তাহলে অতিথি ঠিক কিনা, বাইরে থেকে এসেছে যেহেতু কি অতিথি। শুধু তাই নয়, তিনি লেখককে তার বাড়িতে আমন্ত্রণ জানান। কে? আব্দুর রহমান লেখককে কোথায় যেতে বলে? তার বাড়িতে যেতে বলে। তার মানে তার আন্তরিকতা আছে এবং কি আছে? অতিথি পরায়ণতা আছে। আব্দুর রহমানের মধ্যে আমরা মারাত্মক লেভেলের দেশপ্রেম দেখেছি। আব্দুর রহমানের চোখে তার দেশ, তার গ্রাম, যেটা কি পানশির, সেটা পৃথিবীর শ্রেষ্ঠ স্থান। আমি যদি বলি আমার গ্রাম পৃথিবীর শ্রেষ্ঠ স্থান, তার মানে আমার মধ্যে গ্রাম প্রীতি যেমন রয়েছে, জন্মভূমির প্রতি টানও রয়েছে। ঠিক কিনা? আমি বললাম আমার গ্রাম সবচেয়ে শ্রেষ্ঠ, তাহলে আমার গ্রামকে শ্রেষ্ঠ বলা মানেই আমার দেশকে শ্রেষ্ঠ বলা। তাহলে এটাতে ওনার কি ফুটে ওঠে? দেশপ্রেম ফুটে ওঠে। দেন আব্দুর রহমানের মধ্যে একটা বিশেষ গুণ রয়েছে, গুরুজনের প্রতি শ্রদ্ধা। আব্দুর রহমান খুবই ভদ্র একজন মানুষ। সে এত ভদ্র যে লেখকের চোখে চোখে তাকিয়েও কথা বলতো না। বুঝছো কিনা? কিছু মানুষ আছে দেখবা, চোখে চোখে তাকিয়ে কথা বলে বেয়াদবি মনে করে। সে কথা বলার সময় সবসময় নিচে তাকিয়ে থাকতো, লেখকের দিকে চোখে চোখে তাকাতো না। ঠিক আছে। দেন আব্দুর রহমানের শারীরিক গঠনের একটা বর্ণনা পেয়েছি।
আফগানি মানুষজন হচ্ছে পাঠান, পাঠানেরা ফিগারে অনেক বড় হয়। আব্দুর রহমানের হাইট 6 ফুট 4 ইঞ্চি। ক্যান ইমেজিন দ্যাট, বিশাল সাইজ, ঠিক আছে কিনা? লিটারালি তোমাকে কথা বলে সেইভাবে কথা বলতে হবে, ঠিক আছে? কিছু মানুষ আছে না শুধু লম্বা, শুকনা, কিন্তু আব্দুর রহমান শুকনো ছিল না, যে লম্বা মোটা সোটা আছে। ওই যে রেসলিং এর মধ্যে দেখবা দা বিগ শো, ওরকম। হ্যাঁ, তারপর হচ্ছে দা গ্রেট কালি, নাম শুনছে কিনা কি জানে, হ্যাঁ, ওরকম পাঠান। তো ওরকম অবস্থা। তো এরকম বেশ ফানি বর্ণনা আছে আমাদের বইতে ওনার শরীর নিয়ে। এন্ড উনি অবভিয়াসলি কি ছিল, সরল ছিল। এখন তুমি বলতে পারো, আরে লেখককে নিয়ে তো তাহলে কিছুই নাই। আসলে লেখক নিজেকে হাইড করে গেছেন, গল্পটা এমন ভাবে লিখেছেন, উনাকে উনি হাইড করে কার কথা তুলে ধরেছেন, আব্দুর রহমানের কথা তুলে ধরেছেন। সেজন্যই ঘুরে ফিরে কথাবার্তাগুলো আসে আব্দুর রহমানকে ঘিরে। চলো আমরা এবার একটু বইয়ের দিকে চলে আসি, নিচে আরো 2-3টে কথা লেখা জায়গা রাখবেন, ছোটখাটো যদি আর কিছু থাকে আমরা লিখে নেব। ও ও, এটা না, পল্লী সাহিত্য লাগবে না, আমাদের প্রবাস বন্ধু লাগবে। আমরা একটু এখান থেকে ছুটে যাই আমাদের শব্দার্থ টিকার দিকে। ছোট একটা শব্দার্থ টিকা আছে, তোমাদেরকে কিছু জিনিস একটু জানিয়ে রাখি সেখান থেকে, আর পাঠ পরিচিতিটা পড়েই আমরা মূল পাঠে চলে আসবো। দেখো, ও রভোয়া প্রায় আসে পরীক্ষায়। এটা একটা ফরাসি ভাষার বাক্য বন্ধমান হচ্ছে বাক্য। তাহলে ও রভোয়া কোন দেশের শব্দ? ফরাসি শব্দ, ফ্রান্সের শব্দ। এটার অর্থ হচ্ছে আবার দেখা হবে। আমরা বলি না সি ইউ সুন, ইংলিশে বলি না, ওরকম আর কি, ঠিক আছে? তারপরে নরদানব, মানুষের মতো দেখতে ভয়ঙ্কর জন্তু, এখানে আসলে বিশাল দেহে মানুষকে বোঝানো হয়েছে। তাহলে এখানে নরদানব কথাটি কি ব্যঙ্গার্থে হয়েছে নাকি আদরার্থে হয়েছে? বলো, আদরার্থে। কাকে বোঝানো হয়েছিল বুঝতে পারছো? আব্দুর রহমানকে। বলছে কাবুলা আমি 2টা নরদানব দেখেছি, তার মধ্যে একটাকে আব্দুর রহমান। ওকে, ওকে নিয়ে ব্যঙ্গ করানোর উদ্দেশ্য ছিল না, তবে তাকে আদর করে ডেকেছেন, পজিটিভ অর্থে এটা। মর্তমান কলা, এটা মিয়ানমারের, মানে আমরা যে সাগর কলা বলি না, ওইটারই একটা ভেরিয়েন্ট। এটা কোন জায়গায় হয়? মিয়ানমারের মার্তাবান দ্বীপে। এখান থেকে নামটা হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে মার্তাবান, আর এটা হচ্ছে কি মর্তমান। উৎপন্ন এক ধরনের কলার জাত। রুজ, এটা মেয়েদের মুখে ব্যবহার করার এক ধরনের প্রসাধনী। তোমরা কেউ কেউ ব্যবহার করতে পারো, আমি জানি না ব্যবহার করো কিনা। বিভিন্ন অনুষ্ঠান টনুষ্ঠানে যাওয়ার সময় মেয়েরা মুখে এই যে লাল কালার একটা ব্যবহার করে, এটাকে কি বলা যায়, না কি বলে জানো? ব্লাশ। ওকে, ওটাকে এখানে বাংলায় কি বলা হয়? রুজ বলা হয়, ঠিক আছে? পান্তুয়া, এক কথায় রসগোল্লা। কোন জাতীয় মিষ্টি? রসগোল্লা জাতীয় মিষ্টি। আরো বিস্তারিত জানতে চাইলে চিনির রসে ভেজানো ঘিয়ে ভাজা কোন জাতীয় মিষ্টি? রসগোল্লা জাতীয় মিষ্টি। তাগত মানে কি? শক্তি, স্ট্রেংথ। তম্বি, তম্বি মানে কি? তিরস্কার। তম্বি মানে কি? তিরস্কার। বারকোশ, এটা এক ধরনের প্লেট, থালা। বারকোশ এক ধরনের কি প্লেট। বিভিন্ন ধরনের প্লেট আছে। তুমি বাসায় যে প্লেটে করে ভাত খাও, তার কর্নারটা মানে সাইডটা, ধরো আমি একটা প্লেটের কথা বলি, ধরো প্লেটটা হচ্ছে অনেকটা এরকম, লাইক এ প্লেট, লাইক এ গামলা। তুমি যে প্লেটে করে খাও, এটার এই অংশটা মানে কাঁচাটা মানে কর্নারটা এত উঁচু না। কারণ কর্নারটা যত উঁচু হবে তত এখানে ভাত বা তরকারি বা হোয়াটএভার ইট ইজ, এটা বেশি রাখা যাবে। আর আফগানের মানুষ প্রচুর খাইতে পারে, তাই ওরা নর্মাল প্লেটে ভাত নেয়, ওরা পছন্দ করে না, ঠিক আছে কিনা? প্রচুর ভাত নেয়, এবং তার এরকম বারকোষ থালার মধ্যে একদম ফিল আপ করে তারপর ভাত নেয়। বুঝতে পারছো কিনা? এবং লেখককেও আব্দুর রহমান প্রথম দিন যে খাবার দিছে, লেখক তো এভাবে করে তাকিয়ে গেছে, কি হয়েছিল কাহিনী? লেখককে বলছে, লেখক বলেছিল ওই দিন লেখক দুপুরের দিকে করে আসেন, মানে ধরো 10টা 11টা 12টা এর মধ্যে একটা টাইমে তিনি কোথায় ওই বাড়িতে উঠেন। তো স্বাভাবিকভাবে দুপুরের খাবার তো অ্যারেঞ্জ করা আব্দুর রহমানের পক্ষে পসিবল না, তাই না? তো তখন সে বললো ঠিক আছে, আমি দুপুরের খাবারটা বাইরে ছেড়ে নেবো। লেখক বলছে রাতেরটা আমি বাইরে সেরে নেবো, তুমি কালকে সকাল থেকে আমার জন্য রান্না করো, তবে সকালে আমাকে প্লিজ 1 কাপ চা দিও, আমার চা না খেলে ভালো লাগে না। ও কিছু না বলে মাথা নাড়লো, ঠিক আছে। তো দুপুরের খাবার লেখক কোথায় খেয়েছেন এটা নিয়ে তেমন একটা বইতে নেই। বলা আছে দুপুরের পরে তিনি কাবুলে যান। কে? লেখক। আর আব্দুর রহমান লেখকের কাছ থেকে কিছু টাকা নেন, যাতে করে সে বাজার সাজার করতে পারে, বা লেখক তাকে টাকা দেন। কাবুল থেকে ফেরার সময় দেখে সে নিজেই জিনিসপত্র সব নিয়ে একটা ঝুড়ি মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। তখন লেখক বললো যে তুই হেঁটে যাচ্ছিস কেন, এটা গাড়ি নিয়ে যাইতি বা কাউকে সাথে নিতি। তাহলে তুই কিছু ওজন নিলি, ও কিছু ওজন নিল, ঠিক আছে কিনা? ও লেখকের সাথে তো কথাবার্তা না বলে বাড়িতে চলে আসছে। এবং লেখক অনুরোধ করে গেলে রাতে আপনি বাইরে খাবেন না, আমি রান্না করবো আপনার জন্য, অবশ্যই আপনি আমার রান্না খাবেন। তাহলে আন্তরিক।
না, যে এই মানুষটা শুধু শুধু বাইরে খাবে, আমাদের দেশে আসলো, আমি থাকতে কেন হবে, কষ্ট করে সে রান্না করলো। এবং লেখক খিদে লাগছে, ভাত দেয় না তাকে, লেখক খিদের চোটে ঘুমাই পড়ছে। রাতে 2টার সময় লেখককে ডাকছে খাবারের জন্য, আব্দুর রহমান। লেখক তো অলরেডি ঘুমে একটা দুইটা দিয়ে ফেলছে, বুঝছো কিনা। তো 2টার সময় ডাকার পরে লেখককে বলে যে স্যার খাবার রেডি। লেখক বলছে হ্যাঁ কিসের খাবার? "তো রাতের খাবার।" ও যে, "ও আচ্ছা আচ্ছা চলো।" তো গেল। লেখক বলে যে মোটামুটি সেরির সব টাইমে আমাকে ভাত দিছস, তো যাও খাইনি, সমস্যা কি, তোদের দেশে আসছে এখন যা বলবি তা খাইতে হবে, উল্টা পাল্টা কিছু গুলো মাইরও লাগাই দিতে পারিস তুই। তো যে সাইজ। তো গেল, খাওয়ার টেবিলে গিয়ে চোখ বড় করে লেখক এবার তাকাই আছে, জাস্ট হয়ে তাকাই আছে, নড়াচড়া নাই লেখকের। লেখকের এই ভাব দেখে ও পিছন থেকে বলে, স্যার টেনশন নিয়ে না, খাবার আরো আছে, আরো আনতেছে। এখন খাবার কি কি পরিবেশন হলো আমি বলি। ফার্স্ট অফ অল একটা কি আছে, বারকোষ থালা। এখানে বড় থালা কিন্তু এগুলো, হ্যাঁ ছোট না, বেশ বড় থালা। এক এক ঝুড়ি, মানে একদম এক ঝুড়ি, মানে এক থালা কি দিল, পোলাও দিল। পোলাওয়ের উপর আস্ত একটা মুরগির রোস্ট বসানো। আর ওখানকার মুরগি আমাদের মুরগির দ্বিগুণ হয় সাইজ। হ্যাঁ, ওখানকার মুরগিগুলো আমাদের মুরগিগুলো যে দ্বিগুণ হয়। আচ্ছা যা হোক, এরপর আরেকটা প্লেটের মধ্যে কাবাব দিল, কাবাব। কাবাব গুলোর নাম স্বামী কাবাব, মানে বেশ বড় আকারের কাবাব, বুঝছো কিনা। তো মানে একটা খেলে মানুষের পেট ভরে যাবে, কাবাব মানেই তো মাংসের দলা, না মাংসকে পেস্ট করে দেননি তো কাবাব করা হচ্ছে, একটা খেলেই পেট ভরে যাবে, এরকম দিয়ে 4টা। যা হোক, এরপরে আরো এক বাটি মাংস। বাটি মানে ছোট বাটি না, আমরা যেরকম বাসে ছোট বাটি না, এগুলো না, লাগেছে গামলা, ছোটখাটো গামলা। এক গামলা কি দিয়েছে, মাংস দিয়েছে। এগুলো দেখে লেখক এভাবে হা করে তাকিয়েছে। আর ও পিছন থেকে বলছে স্যার খেতে বসছেন, আরো আছে, আরো আনছি আমি। তো লেখক খুব ফানি করে বললেন যে কেউ যদি একজনের রান্না না করে 6 জনের খাবার পরিবেশন করে তাকে বকা দেওয়া যায়, কিন্তু কেউ যখন 6 জনের রান্না পরিবেশন করে বলে খেতে থাকেন আরো আনছি, তাকে আর কিছু বলা যায় না, কারণ অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। আমি পাথরের মতো দাঁড়াই ছিল, আমার আর কিছু বলা ছিল না। যা হোক, লেখক খেতে বসলো। আর আব্দুর রহমান পাশ থেকে তাকিয়ে আছে এভাবে করে, লেখক খাচ্ছে কিনা সব। লেখক ওকে খুশি করার জন্য হ্যাঁ খাচ্ছি খাচ্ছি, খুব ভালো হয়েছে টাইপের করে খাচ্ছে টাচ্ছে। বাট লেখক তো ছোটখাটো মানুষ, এত খাবার এনার্জি নেই বা স্বভাব নেই। তার মধ্যে হচ্ছে আজকের দিনে খুব জার্নি টার্নি করে এসেছেন না, তো বেশি খেতে পারেননি, তবে যতটুকু খাওয়া দরকার তিনি ততটুকুই খেয়েছেন। কিন্তু আব্দুর রহমান খুশি হলো না, কারণ আফগানিরা এর 3 গুণ খায়। মানে এরকম ভাত একবার শেষ করে আরো ভালো, আরো আরো নেই, আরো নেই, আরো নেই, এরকম 2-3 বার খায়। তখন সে লেখকের জন্য এক প্লেট, নট এক বাটি, এক প্লেট কিনে আসে, ফালুদা নিয়ে আসে, কিনে আসে ফালুদা, এক প্লেট। লেখক দেখে চোখে হতে কি রে ভাই, তো মারি ফেলবেন আজকে একদিন। ভাত যেগুলো খাওয়াইছো সেগুলোই মানে গলার এই পর্যন্ত উঠে গেছে, আবার বলে এক প্লেট ফালুদা। লেখক বলছে না না আমি মিষ্টি খাই না বলে তারাই দিছে। এরপর তো সে নিয়ে আসতো মনে করো আঙ্গুর, ঠিক আছে। আঙ্গুর নিয়ে আসছে একটা দুইটা না, মোটামুটি এক, মানে কি বড় এক বাটি আঙ্গুর নিয়ে আসছে, ওখানের মধ্যে বরফ টরফও আছে। আঙ্গুর তিনি 2-1টা খেয়ার পর আর খাইতে পারে নাই। কিন্তু আব্দুর রহমানের শান্তি নেই, আব্দুর রহমান এবার নিয়ে আসলো চা। লেখককে 3 কাপ চা খাওয়ালো। তারপরে মানে আব্দুর রহমানের পায়ে পড়তে যাবে লেখক, কিন্তু আব্দুর রহমান দিয়েছে দৌড়। লেখক বলছে এবার দরজাটা একটু বন্ধ করে দিই, না জানি এবার টানতে টানতে একটা উঠে রোজ নিয়ে আসে কিন্তু। দেখলো আব্দুর রহমান ঠিক ঠিক এবার হাতুড়ি নিয়ে হাজির। সদা হাইবানা সো নাকি বানাই দিও তো আর। হাতুড়ি টাতুড়ি দেখার পর লেখকের ভয় ঢুকলো, বলে কিরে তুই কি করে না কি করে, বলে খাবি না মেরে দেবো ওইটা করে দিছে। তখন আব্দুর রহমান দেখালো যে তার হাতে কিছু আখরোট আছে, আখরোট। আখরোট মানে হচ্ছে বাদাম জাতীয় জিনিস, কাঠবাদাম জাতীয় জিনিস। এবার আখরোটের খোসা হাতুড়ি দিয়ে বাড়ি মারে মারে ভাঙতে লাগলো, এবং লেখককে একটা একটা করে দিতে লাগলো। মানুষ একটা একটা দেয়, ও একটা দেয় না, ও এক মুঠ দিছে লেখককে। ওর মুঠ মানে তো বুঝছো, আমাদের এরকম 3 জনের হাতে এক করলে ওর এক মুঠ হয়। কারণ ওর এক একটা আঙ্গুল বলছে বিশাল বিশাল সাগর কলার মতো। ওর এক মুঠ মানে তো বুঝো, ও ভাত খাওয়ার সময় এরকম এক মুঠেই দেখবা ভাতের অর্ধেক নাই। আর ওর হা এটা বইতে বলেছে, শুরুর পেজে আছে, ওর হাটা বিশাল, এত বড় বিশাল হা। মানে সচরাচর ধরো আমরা কলা জাতীয় জিনিস, বইতেই আছে এটা পাবা, কলা জাতীয় জিনিস আমরা এভাবে কামড় দিয়ে দেখাচ্ছে, বাট ওরকে খাওয়া এভাবে খাওয়ার দরকার হয় না। কলাটাকে জাস্ট এভাবে করে বাঁকা করে ঢুকাই ফেলতে হয়ে যায়, এত বড় হা আছে ওর বিশাল। তো সো ফানি।
কাঠের তৈরি কানা উঁচু এক ধরনের বড় থালা। আমি যেভাবে বলছি এর থেকেও ফানি করে চ্যাপ্টারে লেখা আছে, তার মানে বুঝতেই পারছো উনি কোন লেভেলের রসিক ছিলেন। পুনরূপী। পুনরূপী মানে কি? পুনরায়। ব্রহ্মরন্ধ্র মানে হচ্ছে ঠিক এই অংশটাকে, মাথার এই অংশটাকে ব্রহ্মরন্ধ্র বলে। আমরা অনেক সময় আইসক্রিম খাই, দাঁত শিরশির করে, হ্যাঁ। আবার অনেক সময় দেখবা মাথা ঝিনঝিন ঝিনঝিন করে ওঠে, এত ঠান্ডা, চট করে মাথা ঝিনঝিন করে ওঠে। বরফ এত ঠান্ডা ছিল ওখানে, আঙ্গুরগুলো খাওয়ার সময় তার মাথা পর্যন্ত কি করছে, ঝিনঝিন করে উঠছে। তাহলে ব্রহ্মরাত্র, মেবি। ওকে। বপু মানে হচ্ছে বড় দেহ, তনু মানে কি ছোট দেহ। তাহলে আব্দুর রহমানেরটা কি বপু না তনু? বপু। আর লেখকেরটা? আচ্ছা, এভাবে বিপরীত দিয়ে দিতে পারে। উত্তমার্ধ বলতে আমরা বেটার হাফ কে বুঝি, অর্থাৎ স্ত্রীকে বুঝি। ক্লিয়ার কিনা? আসো, পাঠ পরিচিতি থেকে কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। হুম। এটা নেওয়া হয়েছে কোথা থেকে বলো তো? এটা থেকে, এটার পঞ্চদশ অংশ থেকে। এখানে আমরা আফগানিস্তানের ভূপ্রকৃতি মানে কি ভূমি, দেন কি জলবায়ু মানে কি পরিবেশ ইত্যাদি, এবং মানুষের জীবনযাপন বলো। এখন তুমি বলতে পারো স্যার এখানে তো শুধু আব্দুর রহমানের কথাই আছে। স্যার আব্দুর রহমান কি আফগানিস্তানের মানুষ না? তাহলে আফগানিস্তানের একজন মানুষ যেরকম লেখক বলছে 10 জন মানুষও সেরকম। একজন দিয়ে তোমাকে বুঝতে হবে 10 জন মানুষ কেমন। আফগানিস্তানের মানুষ যেরকম পোশাক আশাক পরে তেমনই পোশাক আশাক পরেছে কে? আব্দুর রহমান। আব্দুর রহমান যেরকম প্রচুর খেতে পারে, তেমনি প্রচুর খেতে পারে কে? ওর মধ্যে যেরকম দেশপ্রেম আছে তেমনি অন্যান্য মানুষের মধ্যেও কি দেশপ্রেম আছে। সো এভাবে করে তোমাকে বুঝতে হবে। জীবনযাপন বিচিত্র খাদ্য, তাদের খাবার দাবার কেমন ভাই, হ্যাঁ তারা কাবাব জাতীয় খাবার বেশি খায়, পোলাও। আমাদের মতো ডালার ওভরতা নাই, ওকে যদি বলো যে তুমি ডালার ওভরতা করো ও টাকাই থাকবে। ঠিক আছে না? ইত্যাদি আর কি। হাস্যরসাত্মক ভাবে এই রচনায় ফুটিয়ে তোলা হয়েছে। লেখকের আংশিক ভ্রমণের কথা এখানে আছে, আমরা বলেছি সেটা। তিনি খাজা মোল্লা গ্রামে, লাগবে না আমাদের এগুলো। হুম, এটা লাগবে। আফগানিস্তানের ওই যে ভদ্রলোক আব্দুর রহমান, ওনার চরিত্রে আমরা কি কি পেয়েছি? সরলতা পেয়েছি, স্বদেশ প্রেম পেয়েছি। তুমি সবই লিখেছো, ঠিক আছে। হ্যাঁ। তার রান্না করা খাবার পরিবেশনের মধ্য দিয়ে আফগানিস্তানের বিচিত্র এবং সুস্বাদু খাবারের আমরা পরিচয় পাচ্ছি। আফগানিস্তানের প্রস্তরভূমি, পাহাড়ি এলাকা। প্রস্তরভূমি মানে কি পাহাড়ি এলাকা। এবং একই সঙ্গে প্রতিবেশী নিকট জনপদ কোনটা বুঝলে? পানশির। এটা কোনটা? পানশিরের কেমন জলবায়ু? বরফ শীতল জলবায়ু, আকর্ষণীয়। সো এখানে আমরা এটা কাজ করতে পারি। এখানে আমরা এভাবে লিখতে পারি, এবং এটাও পেয়েছে, ঠিক কিনা? বিচিত্র খাবার দাবারের বর্ণনা, তাহলে উদ্দীপক এমন ভাবে আসতে পারে শুধু খাবার দাবার নিয়ে। ঠিক আছে। তো তখন অ্যান্সারটা এরকম হতে পারে কোন একটা কিছুতে। যদি যদি বলে এখানে আফগানিস্তানের কোন দিকটা, মানে সরি, প্রভাস বন্ধু গল্পের কোন দিকটা ফুটে ওঠে, তখন তুমি বলবে আফগানিস্তানের বিচিত্র খাবার দাবারের বর্ণনার দিকটি ফুটে ওঠে। ওকে, নেক্সট। প্রভাস বন্ধু গল্পটি, এখানে গল্প লিখলো, আসলে এটা ভ্রমণ কাহিনী, তবে তোমাদের বইতে গল্প আকারে দিয়েছে বলে গল্প লিখেছে। আমাদের দৃষ্টিকে প্রসারিত করে, একই সঙ্গে আন্তর্জাতিক প্রেক্ষাপটে জীবন জগৎ দাগ দাও। এই গল্পটি আন্তর্জাতিক প্রেক্ষাপটে জীবন জগৎ, সমাজ ও সংস্কৃতিকে নিয়ে ভাবতে শেখায়। ঠিক আছে। অর্থাৎ তোমার মধ্যে শুধু নিজের দেশ নয়, নিজের দেশের বাইরে অন্য দেশ নিয়েও তোমাকে ভাবতে শেখাবেন। চলো এবার আমরা শুরু করি। খুবই মজার চ্যাপ্টারটা, প্রবাস বন্ধু। ইয়েস স্যার। অপশনে যেহেতু দুটোই, অপশনে যদি দুটোই থাকে গল্প আর কি ভ্রমণ কাহিনী, বইতে যেটা ছোট দাগানোটা বেটার হবে, অর্থাৎ গল্প দাগানোটা বেটার হবে। কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা ভ্রমণ কাহিনী, ওটাই শেখালাম আর কি। আর A+B থাকলে তো A+B দেখাতে পারবে। কিরে ভাই, শুরুই খুঁজে পাচ্ছি না, কোথায় গেল? এত বড় কেন চ্যাপ্টারটা? হ্যাঁ, এটাও চ্যাপ্টারও 6 ফুট 4 ইঞ্চি। আচ্ছা, যা হোক, পেয়ে গেলাম আমরা খুঁজে। দাগ দাও। বাসা পেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে। গ্রামের নাম কি? বাসার সঙ্গে একজন চাকরও পেলুম। এই চাকরের নাম কি? আব্দুর রহমান। বুঝছো কিনা? ওকে।
লেখক যখন কাবুলে পৌঁছেন, কি জন্য যেন কাবুলে যান মনে আছে আপনাদের? কাবুল কৃষি বিজ্ঞান কলেজে শিক্ষকতার জন্য, না? তো ওই কলেজের যিনি প্রধান তাকে আমরা বলি অধ্যক্ষ। প্রতিটি কলেজে কি থাকে? একজন প্রধান থাকে, তাকে আমরা প্রিন্সিপাল বা বাংলায় কি বলি? অধ্যক্ষ বলি। ওই অধ্যক্ষ কোন দেশের মানুষ? ফ্রান্সের মানুষ। কোন দেশের মানুষ? ফ্রান্সের। এবং তার নাম হচ্ছে কি জানো? জিরা। তাই বলছে অধ্যক্ষ জিরা, যাতে ফরাসি। এই জিরার ভদ্রলোক লেখককে রিসিভ করতে গেছেন, কারণ লেখক নতুন আসছেন সেখানে, তার আন্ডারে কাজ করছেন, জয়েন করছেন। তার উচিত তাকে একটা রিসিভ করে তার বাড়ি যেখানে সেখানে পৌঁছে দেওয়া, তাই নয় কি? কলেজ টলেজ চিনিয়ে দেওয়া, এটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে। সেজন্যই তিনি তাকে কি রিসিভ করেছেন, বুঝতে পেরেছো? তো বাসা খুঁজতে সাহায্য করলো। ধরো উনি লেখকের জন্য কাবুলে একটা বাসা দেখেছে, কিন্তু লেখকের ওই বাসাটা যে কোনো কারণে পছন্দ হচ্ছে না। এবার বাসা খুঁজতে খুঁজতে কোথায় খুঁজে পেল? ওই গ্রামে খুঁজে পেলো, এটা ওনার ভালো লেগেছে হয়তো, দামে টামে বা মানে সবকিছু মিলে ওটা কি আছে, পারফেক্ট আছে। আর ফ্রান্সের মানুষজন একটু রসিক হয়, বুঝছো কিনা? কথায় কথায় দেখবা ওরা রসিকতা করতে ছাড়বে না তোমার সাথে। সেজন্য বলছে এই মানুষটা রসিকতা করে, মানে কায়দা মাফিক। কায়দা মাফিক মানে কি? নিয়ম মাফিক। কাজেই কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন এর নাম আব্দুর রহমান। তাহলে আব্দুর রহমানের সাথে লেখকের পরিচয় কে করিয়ে দিলেন? ইয়াস। আপনার সব কাজ করে দেবে, জুতো ব্রুশ থেকে খুন খারাবে। ব্রুশ মানে কি? জুতো পলিশ। জুতো পলিশ করা খুব তুচ্ছ কাজ, নগণ্য কাজ। তাহলে এই কাজ থেকে খুন খারাপিও করে দিতে পারবে। লেখকের সাথে ফান করছে, প্রথম দিনে প্রথম দেখাতেই বলছে ধরো একজনকে দিলাম, ও যে কোনো কাজ করে দেবে, কাউকে খুনটুন করতে হলে বলিও করে দেবে। লেখক তো ভয় আছে, ও তো বাদী, তাই না? এই জন্য বলছে কায়দা মাফিক, মানে ওরা খুব রসিক হয়। তার মানে এখানে খুন খারাপি মানে ঠিক ঠিক খুন খারাপি নয়, খুব কঠিন কাজও সে করে দিতে পারে। আর সোজা কাজ তো করবেই সে। ইনি হরফন মৌলা। কে হরফন মৌলা? জিরার আর আব্দুর রহমান। ইয়েস স্যার। হরফন মৌলা একটা অ্যারাবিক ওয়ার্ড, সরি আফগানি ওয়ার্ড। এটার বাংলা হচ্ছে সকল কাজের কাজী। ক্লিয়ার কিনা? আচ্ছা আসো এবার কি বলে দেখি। জিরা সাহেব খুবই ব্যস্ত মানুষ, যেহেতু তিনি একটা কলেজের অধ্যক্ষ, খুবই ব্যস্ত মানুষ, সেটাকে এখানে বলেছে। ওনার ক্ষেত্রে বলছে উনি খুব কাজের লোক। এর পরের একটু বুঝো আগে, তারপর আমি বই থেকে পড়াচ্ছি। আফগানিস্তানের মানুষজন একটু ঘাড়তেরা, তো তো যাই বলে একটু ঘাড়তেরা, সেটা তুমি ওই যে ইন্টারমিডিয়েটে উঠলে যে কি নাম বলে, এটা চ্যাপ্টারটার নাম বলে গন্তব্য কাবুল, এটা পড়লেই বুঝবে। একটু ঘাড়তেরা টাইপের, রকটেরা টাইপের, সোজা কথায় কাজ হয় না তাদের সাথে। মানে যে কোনো কাজ টাজ করানো একটু ঝামেলা আছে। তো উনি যেহেতু একটা কলেজের প্রিন্সিপাল, তার বিভিন্ন কাজে তাকে বিভিন্ন মন্ত্রীর অফিসে যেতে হয়। অফ দফতর মানে কি? অফিসে যেতে হয়। সেখানে বিভিন্ন মানুষের সাথে তাকে কি করতে হয়? ঝগড়া টগড়া করতে হয়। তাই বলছে সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দফতরে গিয়ে ঝগড়া করে কাটাতে হয়। মন্ত্রীর সাথে ঝগড়া করছে না, ওই মন্ত্রীর অফিসে যারা আছে তাদের সাথে হয়তো কি যে কোনো কিছু নিয়ে ঝগড়া লেগে যায়। ঠিক আছে কিনা? কারণ তিনি হচ্ছেন আফগানিস্তান, সরি, ফ্রান্সের মানুষ। তারা যে কোনো কিছু খুব স্বাভাবিকভাবে প্রত্যাশা করে। ধরো একটা ফাইল এখানে আটকে গেল। আরে ভাই এই কাজটা করে দেওয়ার কথা, এতদিন এতদিন লাগছে কেন? ওখানে গিয়ে বলছে ঠিক আছে নেক্সট উইকে হয়ে যাবে। ওমা নেক্সট উইকে গেল, কিছুই হচ্ছে না। আবার গেল, তখন তিনি রেগে যাচ্ছে, কি রে কি ইস্যু? ফেলসমো পাইছো নাকি? কখন করবা বলো? এই টাইপের করে হয়তো ঝগড়া করতে হচ্ছে। কাবুলে এর ওই নাম কাজ, অর্থাৎ কাবুলে এভাবেই কাজ করতে হয়। ঝামেলা আছে কাবুলে কাজ করতে গিয়ে। যাই হোক, এই জিরার সাহেব বিদায় নিচ্ছে। ও রভুয়া মানে কি, সি ইউ সুন, তোমার সাথে আবার দেখা হবে, অর্থাৎ বিকেলে দেখা হবে বলে তিনি চলে গেলেন। কাবুলে আমি কয়টি নরদানব দেখেছিলাম? দুইটি। তার একটিকে আব্দুর রহমান। লেখক তো আরো দুষ্ট মানুষ, তিনি ঠিক ঠিক একদিন ফিতে নিয়ে ওকে মাপা শুরু করছে। ফিতে দিয়ে মেপে দেখেছিল মোর হাইট কত, 6 ফুট 4 ইঞ্চি। এখান থেকে তুমি ডিরেক্ট ওর শারীরিক গঠনের বর্ণনা পাবে। ঠিক আছে? এবং এই ওর মধ্য দিয়ে বেশিরভাগ আফগানের ফিগার কিরকম সেটা তুমি বুঝতে পারবে। বেশ লম্বা চওড়া হয়, শক্তিশালী হয় এরা, এরকম আর কি। উপস্থিত লক্ষ্য করলুম লম্বায় মিলিয়ে চওড়াই, চওড়া তো বোঝো পাশে, অর্থাৎ উপস্থিত চোখের দেখাই বুঝতে পারছি যেরকম লম্বা, চওড়াতেও কি সেরকম। এটা কখনো হতে পারে না, একটা মানুষ 6 ফুট লম্বা, পাশও 6 ফুট মোটা, এটা হতেই পারে না, পসিবল না এটা। কিন্তু যেমন লম্বা তেমন মোটা, এজন্য বলছে লম্বায়ও যেরকম পাশেও এরকম, যে যেন দৈর্ঘ্যে প্রস্থে কি সমান। বাট এটা লিটারালি পসিবল না। হাত দুখানা অনেক লম্বা, তুমি যত লম্বা হবে তোমার হাত লম্বা হবে। এত লম্বা যেন হাঁটুতে গিয়ে ঠেকছে, কাউকে মারতে হলে এভাবে আর মারতে হবে। তা তুমি এখানে মারতেছো বলে যে এদিকে আয়, এরকম মারতে হবে না, এখানে ঠাস করে মারছে। দেখবো তুমি যতই দূরে আসো ঠাস করে তোমার গালে গিয়ে লেগে গেছে হাতটা, আঙ্গুলগুলো
সাগর কলার মতো ঝুলতেছে, বলে যে এত বড়। কিসের মতো? কান্দি, কান্দি মানে বুঝো দোকানে দেখছো কলার ওই যে 10-12টা কলা একটা কান্দির মধ্যে ঝুলে রাখে, বুঝছো কিনা? পা দুখানি কিসের মতো? ডিঙি নৌকার সাইজ, নৌকার মতো লম্বা, বেশ বড়। কান দেখে মনে হলো সে বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো তাহলে গোটা আফগানিস্তানের ভার সে তার কাঁধে নিতে পারতো। এই কথাটা একটু বুঝিয়ে বলি। এখানে আমির মানে ধনী ব্যক্তি নয়। আমির মানে হচ্ছে প্রধান, দেশের প্রধান। যেমন ধরো আমাদের দেশে প্রধান হয় কে? প্রধানমন্ত্রী। আবার আফগানিস্তানে প্রধানমন্ত্রী বলে না, ওরা বলে ওদের দেশের কি হয়, আমির। বুঝতে পেরেছে কিনা? যেমন ধরো আমরা প্রত্যুপকার চ্যাপ্টারটা পড়ার সময় ওখানে পেয়েছিলাম খলিফা শব্দটা, তাই না? ওরকম আর কি। তো দেশের জনগণের দায়িত্ব কার কাঁধে? প্রধানমন্ত্রী বা দেশের প্রধান যিনি তার কাঁধে। তাহলে ঠিক একইভাবে আফগানিস্তানের মানুষের দায়িত্ব কার কাঁধে? আফগানিস্তানের আমিরের কাঁধে। আমরা অনেক সময় বলি তুমি কোনো টেনশন করো না, তোমার দায়িত্ব আমি আমার কাঁধে নিলাম, আমি আমার ঘাড়ে নিলাম, বলি না আমরা কথায় কথায়? তাহলে ওর কাঁধ এত বিশাল, তার বাবুর্চি হওয়ার দরকার ছিল না। ও যদি দেশের প্রধানমন্ত্রী হতো পুরো দেশের সব ভার মানুষের দায়িত্ব সে তার কাঁধে নিতে পারতো। এটা মূলত ওর প্রশস্ত কাঁধকে মিন করছে, এখান থেকে কিছু আসবে না। তারপরে বলছে ওর একান ওকান জোড়া মুখ, মানে বিশাল মুখ, হা করলে একটা কলা চওড়াচৌড়ি, মানে এভাবে না, পাশাপাশি গিলতে পারবে। আমি বলছিলাম তোমাদেরকে, আমরা অনেক সময় হাসলে অনেকের দেখবে এদিক থেকে ওই দিক পর্যন্ত দেখা যায়, ঠিক আছে? ওই রকম। কোনটা? আমির একটা বিদেশি শব্দ, তাই শুদ্ধ বানান হচ্ছে রস্বইকার দিয়ে। এটা পুরাতন বই, সেই কারণে এখানে দীর্ঘইকার আছে। তোমাদের বইতে যেটা রস্বইকার আছে ওভাবে দিয়েই পরীক্ষা লেখাটা বেটার হবে। ওকে। এবড়ো থেবড়ো নাক। ওর নাক আবার একটু বোঁচা টাইপের। এবড়ো থেবড়ো তো মানে বুঝছো নাক কি, বোঁচা টাইপের, শার্প না। কান, সরি কান না, কি বলেছে, কপাল নেই। এটা কি আবার কথা? মানুষের বুঝি কপাল থাকবে না? বুঝাই দিই তোমাকে। আমাদের কপালের একটা সাইজ আছে, ওর সাইজটা খুবই ছোট ছিল। অর্থাৎ ধরো আহ ভ্রু, ভ্রুয়ের একটু উপর থেকে কি চুল শুরু, এখান থেকে চুল শুরু। ওর মাথার এই অংশটুকু, মানে যেটা আমরা এটা বলি, এটা খুবই হাইট কম, মানে ছোট নিচু, কিম্ভূত কিমাকার, এক কথায়। ঠিক আছে? তো এটা হওয়ার কারণে ওর, দেখো কি বলছে, পাগড়ি থাকায় মাথায় একটা কি পড়েছে, পাগড়ি। পাগড়ি তো বোঝো, পাগড়ি পড়েছে। পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাহর মানে কি লক্ষ্য করা গেল না। তবে আন্দাজ করলেও ডাক দাও, বেবি সাইজের হ্যাটও কান অব্দি পৌঁছাবে এটা অনেকেই বুঝতে পারে না। পাশে লিখে রাখো, কারণ তার মাথা ছোট। বুঝিয়ে দিচ্ছে পরে, কারণ তার মাথা ছোট। বেবি সাইজের হ্যাট, হ্যাট মানে তো বোঝো টুপি। ওকে। তুমি যে টুপিটা পরেছো সেটা যদি আমি পরি তাহলে আমার মাথায় প্রায় হয়ে যাবে। আর তোমার এই টুপিটা আমি যদি আমার ছোট বাচ্চাকে পরাই যার বয়স 3 বছর, ওর মাথায় অনেক বড় হবে, হবে কিনা? সেটা এত বড় হবে যে তার চোখের এখানে চলে আসবে, আসবে না? নাকও চলে আসতে পারে, ঠিক আছে? বেশি বড় হলে এটা ওর মুখের এখানে চলে আসবে, দেখবে যে ওর এখানে এখানে কিছু দেখা যাচ্ছে না। ওর কান ঢেকে যাবে এখানে। বাট তোমার টুপিটা তোমার কানের উপরে আছে, খেয়াল করেছো? কিন্তু আমার বাচ্চার মাথাটা তোমার চেয়ে ছোট, ঠিক কিনা? তাই ওটা যখন ও পড়বে, মাথা ছোট হওয়ার কারণে ওটা ওর কোথায় চলে আসবে, কানের এখানে পর্যন্ত চলে আসবে, ঠিক? আব্দুর রহমানের মাথাটাও ছোট। ছোট বাচ্চারা যে টুপি পরে ওটাও যদি ওর মাথায় দেয় সেটাও ওর বড় হয়ে যাবে, সেটা ওর কোথায় চলে আসবে, কান অব্দি চলে আসবে। বুঝতে পেরেছো কিনা? তাহলে ওর শারীরিক গঠনটা এখানে বোঝানো হলো। ওর রং কেমন? বলো, রং কেমন? ফর্সা। শীতে গ্রীষ্মে চামড়া ছিঁড়ে ফেরে একেবারে দাগ দাও। ওর চেহারা কেমন রং হয়েছে? আফগানিস্তানের কিসের মতো? রিলিফ ম্যাপের মতো হয়েছে। আমি তোমাদেরকে আফগানিস্তান রিলিফ ম্যাপের একটা ছবি দেখাতে পারি কিনা দেখে দাঁড়াও। ওকে। দেখো, বেসিক্যালি আমরা যদি খেয়াল করি, এই যে সাদা যে অংশটুকু দেখতে পাচ্ছেন চারিদিকে, কেমন, এই অংশটা হচ্ছে আফগানিস্তানের ম্যাপ। ওকে স্যার, বুঝতে পারছো? এটা এটা কি আফগানিস্তানের ম্যাপ। বাট রিলিফ ম্যাপ মানে হচ্ছে কি স্যাটেলাইট ভিউ। তুমি যদি উপর থেকে আফগানিস্তানকে দেখো, দেখতে যেমন লাগবে সেটা হচ্ছে অনেকটা কি এরকম।
আমি একটু জুম করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হতে পারে। দেখো, এখানে কাবুল দেখতে পাচ্ছ খুঁজে? কোন জায়গাটা কাবুল বলো তো? লুক হেয়ার। এখানে কি আছে? কাবুল আছে। সাদা সাদা যে অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বরফ। আফগানিস্তান পুরোটাই পাহাড়ি এলাকা। এখানে লাল লাল যে অংশগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাহাড়কে মিন করছে। এবং একটু ভালো করে দেখলে দেখবে এইখানে একদম, এই যে দেখো না, ঘর বাড়ি দেখানো হচ্ছে না এই ম্যাপের মধ্যে। এটা হচ্ছে অনেকটা সমতল এরিয়া, বুঝছো? এগুলো কি সমতল এরিয়া? বাট এই যে দেখো, এগুলো হচ্ছে একটু উঁচু 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 দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পাহাড়। আর পাহাড়ের মধ্যে এগুলো আরো উঁচু, সেই কারণে এখানে কি আছে? বরফ আছে, বুঝতে পারছো? তো এটাকে বলে রিলিফ ম্যাপ। এখন এই রিলিফ ম্যাপের সাথে আব্দুর রহমানের চেহারার কেন মিল করলো? অনেক সময় আমাদের স্কিনে বিভিন্ন চুলকানি টাইপের হয়, যার কারণে আমাদের ওই অংশে একটু লালচে কালচে ভাব ধারণ করে, অনেকটা এরকম। আফগানিস্তানের কাবুলের কথা বলেছি, শীতে প্রচন্ড ঠান্ডা আর গ্রীষ্মের মধ্যে প্রচন্ড গরম। লেখক যে সময়ে গেছেন সেই সময়টা হচ্ছে গ্রীষ্মকাল। মনে থাকবে কোন সময়টা? গ্রীষ্মকাল, যেটা পরবর্তী পৃষ্ঠায় আছে, আমরা দেখিয়ে দেবো। এর আগেই গেল শীত। এটা প্রচন্ড ঠান্ডায় কি হয়ে গেছে ওর গাল, মানে স্কিন ফেটে ফেটে গেছে, সাদা সাদাটা মানে কি হয়ে গেছে, লালচে লালচে হয়ে গেছে। দূর থেকে দেখলে সেটা অনেকটা এরকম এরকম মনে হচ্ছে। তাই বলেছে ওর স্কিনটা অনেকটা কিসের মতো? আফগানিস্তানের রিলিফ ম্যাপের মতো। তাহলে লেখকও বুঝতে পারছেন কিছুদিন পর তার চেহারাও এরকম হয়ে যেতে পারে, কারণ তিনিও একটি চরম ভাবাপন্ন এলাকাতে আছেন। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা কি বলছে এখানে। কিন্তু দুই গাল মনে হচ্ছে থাবড়া, মানে কি থাপ্পড় মেরে কেউ যেন কি লাল করে দিয়েছে, তাহলে গাল কেমন লাল। কিন্তু এমন কার বুকের পাটা বলছে, এমন কার সাহস আছে যে ওকে মারতে পারবে? নট পসিবল। এরকম মানুষকে মারতে গেলে বাপরে বাপ, ডাইরেক্ট ওই যে কি মানুষ গামছা টামছা কাপড় টাপড় মোছরাই না, তুই দেখবে তো তোর পার হাত ধরে এভাবে করে মোছরে তোকে বেঁধে রাখছে। রুজু তো মাখবার কথা না, ও পুরুষ মানুষ, ও কেন গালের মধ্যে তোমরা যেটা মাখো, কি নাম বলছিলে এটা? হ্যাঁ, ব্লাশ ব্লাশ। এগুলো তো মাথার কথা না। ডাক দাও। আফগানি মানুষের পোশাক পরিচ্ছদ সম্পর্কে আমরা কি জানি? আফগানিস্তানের মানুষ সিলোয়ার পরে, মানে পাঞ্জাবি পরে, দেন প্যান্ট পরে। প্যান্টের নাম ওখানে দিয়েছে কি? কুত্তা। এটা কুত্তা না, এটার নাম হচ্ছে কুর্তা। অনেকে ভুল করে বলে যে কি কুত্তা, ইটস নট কুত্তা, কুর্তা। এন্ড ওয়াস্কিট। ওয়াস্কিট মানে বুঝিস, পাঞ্জাবির উপরে আর একটা হাত কাটা জ্যাকেট টাইপের পরা। ভাই এমনি গরমে মরে যাচ্ছি, তার মধ্যে পড়তেছে দেখো এগুলো, কেমনে পারে? ঠোঁট দুটি দেখতে পেলুম না। তার ঠোঁট দেখতে না পাওয়ার কারণটা কি জানেন? একটা মানুষ সারাদিন যদি এভাবে ঘাড় নিচু করে থাকে, তুমি তার ঠোঁট তো দেখতে পারবে না। বুঝছো কিনা? ও লেখকের সাথে যখন কথা বলে, আমি তোমাকে দেখাই একটু। ধরো তোমার সাথে আমি কথা বলছি, আমি খুব এভাবে করে আছি, জি স্যার জি স্যার, তা তুমি আমার চোখই দেখতে পাচ্ছ না, নাকও দেখার তো টাফ কথা, ঠোঁটই দেখতে পাচ্ছ, কারণ আমি তো অলরেডি এভাবে করে কথা বলছি তোমার সাথে, একদম ঘাড় নিচু করে কথা বলছে। লেখক তো ভাই এভাবে চিন্তা করলে তোমাকে আর পড়তেই হবে না, তাহলে ওর হাত কি সাগর কলার মধ্যে ছিল? সম্ভব এটা? এত বড় ছেলে, পান করে বলছে আর কি। পাশে লিখছে কি কারণে তার ঠোঁটগুলো দেখতে পারেনি। সেই যে প্রথম দিন ঘরে ঢুকে সে কার্পেটের দিকে তাকিয়ে আছে, আসলে সে কার্পেটের দিকে তাকিয়ে নেই, সে মাথা নিচু করে আছে, বলে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল। আমি যেদিন এখান থেকে বিদায় দিলাম, একদম শেষ দিন পর্যন্ত কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় জোর আমি কি চোখ সরাতে দেখিনি। ডাক দাও। কারণটা পরে বলছে। গুরুজনের দিকে তাকাতে নেই। আফগানিস্তানের মানুষের মধ্যে এরকম নাকি কি আছে, একটা সংস্কারের কথা আছে, তার মানে এখানে একটা আফগানি সংস্কারের কথা পেয়েছি। স্যার লিখেছিলাম আমরা পয়েন্টটা। ওকে। তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছে, ডাক দাও দেখো। তার নয়নের ভাবের খেলা দেখেছেন। চোখের মধ্যে কি রয়েছে? এক্সপ্রেশন আছে, অনুভূতি আছে, রাগ দুঃখ কষ্ট সবই আছে। সেটা তার চোখের মধ্যে ফুটে উঠেছে। তার চোখ যখন তিনি দেখলেন, তখন তার মনে হলো দুটি চিনেমাটির ডাবরে, ডাবর মানে হচ্ছে বাটি, দুটো পান্তুয়া, মনে আছে পান্তুয়া শব্দের অর্থ কি বলেছিলাম? রসগোল্লা। তাহলে চোখগুলো বেশ বড় বড়, যেন ভাসছে। ঠিক আছে, তার চোখ কিসের মতো? রসগোল্লার মতো। এখন ওকে দেখে লেখকের একটু ভয় লাগলো। আরে এই মানুষের সাথে থাকবো কি না কি হয়, ভাবছেন তিনি। ঠিক আছে, বাইকটা লাগাই দিন এখন একদিন। লেখক ওকে স্টাডি করা আরম্ভ করলো। আমরা করি না অনেক সময় যে স্টাডি মানে পড়ালেখা না, মানে দেখি এই ওর সাথে একটু কথাবার্তা বলে দেখি কেমন সে একটু বুঝি। এটাকে বলছে জরিপ করা।
মানে ওর সাথে একটু কথাবার্তা বলা, জরিপ করে ভরসা পেল যে না, ঠিক আছে, মানুষ ভালো আছে, নট ব্যাড। আবার একটু একটু ভয়ও হলো, কারণ না জানি কোন দিন মাথাটা বিগড়ে যায়। এই লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই, বিপদে আপদে ভীমসেনের মতো আমার মুশকিল আসান হয়ে থাকবে। ভীমসেন কে? ভীমসেন হচ্ছে মহাভারতের পঞ্চপাণ্ডবের নাম শুনেছেন কিনা জানি না, তার মধ্যে দ্বিতীয় পাণ্ডব, নাম হচ্ছে ভীম। তিনি বিশাল আকারের হন, মানে ছিলেন, এবং তার অনেক শক্তি, আর রান্না বান্নাও খুব ভালো করতে পারতেন, খেতেও ভালো পারতেন। তাহলে এখানে ভীমসেনের সাথে তুলনা করছে কোন জায়গা থেকে? রন্ধনশৈলীর দিক থেকে। অ্যান্ড বিপদ আপদ থেকেও ওই পাঁচ ভাইকে কে, চার ভাইকে, বাকি চার ভাইকে কে রক্ষা করতেন? রাইট। তাই বলছে রান্না বান্নার মতো সে ভীমসেনের মতো, আর কিসের মতো? বিপদ আপদ থেকে রক্ষা করা, মানে শক্তিমত্তা এন্ড কি রন্ধনশৈলিতা। এগেইন বলো, শক্তিমত্তা এন্ড কি রন্ধনশৈলিতার দিক থেকে তাকে তুলনা করেছিল কার সাথে? হিমসেনের দিক থেকে। কিন্তু প্রশ্ন হলো, কোনোদিন যদি এর মাথা বিগড়ে যায় তাহলে কি হবে? এই জন্য আমি মনে মনে কি আছি, ভয় আছি। আর বিপদ আপদ থেকে বাঁচাবে সেজন্য আমার কি হচ্ছে বলো তো? ভরসা হচ্ছে, আশা করি বুঝতে পেরেছো। এবং কিভাবে তার কাছ থেকে, যদি কোনোদিন তার মাথা বিগড়ে যায়, বাঁচবো, সেটার একটা হদিস মাথার মধ্যে, আমি আমার মাথার মধ্যে খুঁজতে লাগলাম। এই জন্য বলছে মগজ আঁতিপাতি করে খুঁজতে আরম্ভ করলো। ঠিক আছে, যাই হোক, আজকে এতটুকুতেই রাখি, আগামী ক্লাসে আমরা বাকিটুকু পড়বো আর কি। থ্যাংক ইউ সবাইকে। এটা নিজে আর পড়বেন না, আমি পড়াবো, কারণ নিজে পড়লে অনেক কিছু বুঝবেন না, তখন বোরিং মনে হবে। আমি পড়াবো নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।